গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট, আজ তৃতীয় পর্ব। প্রায় 1 মাস ছেলেটা কাজ করল ওই ক্রিস্টাল ব্যবসায়ীর সাথে। তবে বুঝতে পারল ঠিক যে ধরনের কাজ করে সে আনন্দ পায় এটি তেমন নয়। ব্যবসায়ী লোকটি পুরো দিন কাউন্টারের আড়ালে বিড়বিড় করে ছেলেটাকে ক্রিস্টাল পিসগুলোর প্রতি সতর্ক থাকতে বলেন, কোনো কিছু যাতে না ভাঙে সে ব্যাপারে হুঁশিয়ার করে দেন। কিন্তু তবুও সে চাকরিটি করে গেছে, কারণ ব্যবসায়ী লোকটি বকবক করা বৃদ্ধ হলেও তার সাথে ভালো ব্যবহার করেন। বিক্রি হওয়া প্রতিটি জিনিসের জন্য তাকে ভালো কমিশন দেন। এতে করে এর মধ্যেই সে কিছু টাকা জমিয়ে ফেলতে পেরেছে। ওই দিন সকালে সে হিসাব করে দেখল এমনভাবে কাজ করে গেলে কয়েকটি ভেড়া কিনতে তার পুরো 1 বছর কাজ করতে হবে। আচ্ছা, আমরা ক্রিস্টালের ডিসপ্লে কেস কেন বানাই না? ছেলেটা বলল ব্যবসায়ীকে। এই দোকানের বাইরে রাখব, যাতে পাহাড়ের নিচ দিয়ে চলাফেরা করা লোকজন ওগুলো দেখে এখানে আসতে চায়। আমি এমন কাজ কখনো করিনি, ব্যবসায়ী জবাব দিলেন। লোকজন যাতায়াত করার সময় এতে ধাক্কা খাবে, কাছের জিনিসপত্র ভেঙে যাবে। ঠিক আছে, শুনুন, মাঠে ভেড়া চড়ানোর সময় সাপের কামড়ে 2-1টি মারা যাওয়ার আশঙ্কা থাকত, কিন্তু এটি তো ভেড়া আর রাখালের জীবন। এমন সময় একজন ক্রেতা ঢুকল দোকানে। সে 3টি ক্রিস্টাল গ্লাস কিনতে চাইল। ছেলেটার সঙ্গে কথা বাদ দিয়ে কাস্টমারের দিকে নজর দিলেন ব্যবসায়ী। আগের চেয়েও তার বিক্রি ভালো হচ্ছে। মনে হচ্ছে তিনি অতীত দিনে ফিরে গেছেন, যখন এই রাস্তাটি ছিল তানজিয়ারের সবচেয়ে বড় আকর্ষণ। কাস্টমার বিদায় নেওয়ার পর তিনি ছেলেটিকে বললেন, ব্যবসায় আসলেই বাড়ছে। আমি অনেক ভালো করছি। শিগগিরই তুমি তোমার ভেড়া ফিরে পাওয়ার সামর্থ্য পাবে। জীবন থেকে আর বেশি চাও কেন? কারণ আমাদেরকে শুভ অশুভ ইঙ্গিতের প্রতি সাড়া দিতেই হয়, ছেলেটি বলল। সুনির্দিষ্টভাবে কিছু বোঝাতে না চেয়েই কথাটি বলল সে। তারপর মুখ ফসকে বের হওয়া কথার জন্যে অনুতাপ হল তার। এই ব্যবসায়ীর সাথে তো কোনোদিন ওই রাজার সাক্ষাৎ হয়নি। একে বলে অনুকূল পরিস্থিতির নিয়ম, সূচনাকারীর ভাগ্য। কারণ জীবন চায় তুমি যেন তোমার গন্তব্যে পৌঁছাতে পারো, বুড়ো রাজা বলেছিলেন। তবে ছেলেটি যা বলল ব্যবসায়ী তা বুঝতে পারলেন। দোকানে ছেলেটির উপস্থিতি একটি শুভ লক্ষণ। সময় যত গড়াচ্ছে তার ক্যাশ বাক্সে তত বেশি টাকা জমা হচ্ছে। ছেলেটা যত টাকা পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি দিয়ে তাকে নিয়োগ করেছিলেন তিনি। তবে এজন্যে তার মধ্যে কোনো আফসোস নেই। কম বিক্রি হবে মনে করে তিনি তাকে বেশি কমিশন দিতে রাজি হয়েছিলেন। তিনি ধরে নিয়েছিলেন ছেলেটি শিগগিরই ভেড়া কিনে রাখাল জীবনে ফেরত যাবে। তুমি পিরামিডে কেন যেতে চেয়েছিলে? তিনি জানতে চাইলেন। তার আসল লক্ষ্য ছিল ডিসপ্লের বিষয়টি ধামাচাপা দেওয়া। কারণ আমি সবসময় এর কথা শুনে আসছি, ছেলেটি জবাব দিল। তবে সে তার স্বপ্ন নিয়ে একটি কথাও বলল না। গুপ্তধন এখন একটি বেদনাদায়ক স্মৃতি ছাড়া আর কিছুই নয়। এখন এ নিয়ে সে আর চিন্তাও করতে চায় না। আমি এখানে এমন একজনকেও চিনি না যে স্রেফ পিরামিড দেখার জন্য একটা আস্ত মরুভূমি পাড়ি দিতে চায়, ব্যবসায়ী বললেন। পিরামিড তো কেবল পাথরের স্তূপ। তুমি তো এমন জিনিস তোমার উঠোনেও তৈরি করে নিতে পারো। ভ্রমণের স্বপ্ন আপনার কখনোই ছিল না, ছেলেটা বলল। তারপর দোকানে প্রবেশ করা এক ক্রেতার দিকে এগিয়ে গেল। 2 দিন পর ছেলেটার সঙ্গে ডিসপ্লে নিয়ে কথা বললেন ব্যবসায়ী। আমি পরিবর্তন খুব একটা পছন্দ করি না, তিনি বললেন। তুমি আর আমি ওই ধনী ব্যবসায়ী হাসানের মতো নই। তার কোনো কেনাকাটায় ভুল হলে তাতে তেমন আসে যায় না, কিন্তু লোকসান আমাদের ব্যবসার ক্ষতিই করবে। একেবারে খাঁটি কথা, ছেলেটা ভাবল মনমরা ভাবে। তাহলে তোমার কেন মনে হচ্ছে আমাদের ডিসপ্লে থাকা দরকার? আমি আরো তাড়াতাড়ি আমার ভেড়ার পাল ফিরে পেতে চাই। ভাগ্য যখন আমাদের পক্ষে তখন আমাদেরকে সেই সুযোগ নিতে হবে। আর ভাগ্যকে সহায়তা করার জন্য যা সম্ভব সবকিছু করা দরকার, কারণ সে আমাদের সহায়তা করছে। একেই বলে
অনুকূলতার বিধান বা সূচনাকারীর ভাগ্য। ব্যবসায়ী লোকটি কিছু সময় চুপ থাকলেন, তারপর বললেন, নবীজি আমাদের পবিত্র কোরআন দিয়েছেন, মাত্র 5টি কাজ আমাদের জন্য ফরজ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্যিকারের এক আল্লাহতে বিশ্বাস, আর অন্যগুলো হল 5 বার নামাজ পড়া, রমজানে রোজা রাখা, জাকাত দেওয়া। তিনি এখানে থামলেন। নবীজির কথা বলার সময় তার 2 চোখে পানি টলটল করছে। তিনি পরহেজগার মানুষ, অস্থির ধরনের হলেও ইসলামী বিধান মতো জীবনযাপন করতে চান। 5ম ফরজটা কি জানতে চাইল ছেলেটি। 2 দিন আগে তুমি বলেছিলে ভ্রমণ করার স্বপ্ন আমার কখনো ছিল না। ব্যবসায়ী বললেন, 5ম ফরজ হল হজে যাওয়া। জীবনে অন্তত একবার পবিত্র মক্কা নগরীতে যাওয়া আমাদের জন্য ফরজ। পিরামিডের চেয়েও মক্কা অনেক দূরে। আমি যখন ছোট ছিলাম আমি কেবলই চাইতাম একটি দোকান করার জন্য টাকা জমাতে। আমি ভাবতাম একদিন আমি ধনী হব, তখন মক্কায় যেতে পারব। তারপর আমি টাকা কামাই করতে শুরু করলাম, কিন্তু কাউকে দোকানের দায়িত্ব দিয়ে যাওয়ার কাজটি করতে পারিনি। ক্রিস্টাল খুবই ভঙ্গুর জিনিস, অথচ আমার দোকানের সামনে দিয়ে সবসময় লোকজন মক্কার দিকে চলছে। তাদের অনেকেই ধনী হজ যাত্রী। তারা দাস, উটের শাড়ি এসব নিয়ে কাফেলার সঙ্গে সফর করেছে, তবে বেশিরভাগই আমার চেয়েও গরিব। যারাই যেখানে যায় তারাই হজ করতে পেরে কৃতজ্ঞ হয়। তারা হজ করার চিহ্ন তাদের বাড়ির দরজায় টানিয়ে রাখে। গরিব যারা হজ করেছেন তাদের একজন এক মুচি লোকটি জুতা সেলাই করে দিন চালান। তিনি বলেছিলেন তিনি মরুভূমি দিয়ে প্রায় 1 বছর হেঁটে মক্কায় গিয়েছিলেন। এই সফর তার কাছে কষ্টকর মনে হয়নি, বরং চামড়া কেনার জন্য তানজিয়ারের রাস্তা দিয়ে হাঁটার সময় নাকি তিনি বেশি ক্লান্ত হয়ে পড়েন। আচ্ছা, আপনি এখন কেন মক্কায় যান না? ছেলেটি জানতে চাইল। কারণ মক্কার চিন্তাই আমাকে বাঁচিয়ে রেখেছে। ওই ভাবনাই আমাকে একই রকম সব দিন কাটাতে সাহায্য করে। তাকের ওপর তাকে সাজিয়ে রাখা ওই শব্দহীন ক্রিস্টাল দেখে যাওয়া, একেবারে জঘন্য একই ক্যাফেতে দুপুর আর রাতের খাবার খাওয়া, এসবে যে কি যন্ত্রণা, সেই অনুভব করা থেকে রেহাই দিয়েছে আমাকে মক্কার চিন্তা। আমার ভয় হচ্ছে আমার স্বপ্ন যদি পূরণ হয়ে যায় তবে বেঁচে থাকার আর কোনো কারণ আমি খুঁজে পাব না। তোমার স্বপ্ন হলো ভেড়ার পাল আর পিরামিড, তবে তোমার আর আমার স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। সেটি হলো তুমি চাও তোমার স্বপ্ন পূরণ করতে, কিন্তু আমি মক্কা নিয়ে শুধু স্বপ্ন দেখতে চাই। আমি মরুভূমি পাড়ি দেবার কথা 1000 বার ভেবেছি, কল্পনা করেছি পবিত্র চত্বরে 7 বার তাওয়াফ করে পবিত্র পাথরে চুমু খাব। ওই সময়টাতে কারা আমার পাশে থাকবে, কারা সামনে থাকবে, কাদের সঙ্গে কথা বলবো, নামাজ পড়ব, সবই ভেবেছি। কিন্তু আমার ভয় হচ্ছে যেভাবে স্বপ্ন দেখি বাস্তব ঘটনা সেভাবে হবে না। স্বপ্ন আর বাস্তবতার ব্যবধানে আমি হতাশায় ডুবে যাব, আর তাই আমি স্রেফ স্বপ্ন দেখেই ক্ষান্ত থেকেছি। ওই দিনই ব্যবসায়ী লোকটি ছেলেটিকে ডিসপ্লে বানাবার অনুমতি দিয়ে দিলেন। সবার স্বপ্ন কিন্তু একভাবে পূরণ হয় না। আরও 2 মাস কেটে গেল। ডিসপ্লে শেলফ আরও অনেক কাস্টমারকে ক্রিস্টাল দোকানে টেনে নিয়ে এলো। ছেলেটি হিসেব করে দেখেছে সে যদি আর 6 মাস কাজ করে তবে স্পেনে গিয়ে 60টি ভেড়া কিনতে পারবে, আর 1 বছরেরও কম সময়ে সে তার ভেড়ার পালকে দ্বিগুণ করতে পারবে। এমনকি সে আরবদের সঙ্গে ব্যবসাও করতে পারবে, কারণ এখন সে তাদের অদ্ভুত ভাষাতে কথাও বলতে পারে। বাজারের ওই সকালের পর থেকে সে আর কখনো উরিম আর থুমিম ব্যবহারের কথা ভাবেনি, কারণ মিশর এখন তার কাছে অনেক দূরের একটি স্বপ্ন, ঠিক যেমন মক্কা ওই ব্যবসায়ীর কাছে। তবে যে কারণেই হোক না কেন ছেলেটা এখন তার কাজে খুশি। এখন সে কেবল বিজয়ী হিসেবে তারিফায় অবতরণ করার একটি দিনের কথাই ভাবে। সবসময় তোমাকে যে অবশ্যই জানতে হবে তা হলো তুমি কি চাও, বুড়ো রাজা বলেছিলেন। ছেলেটা তা জানত, সেজন্যই সে কাজ করে যাচ্ছিল। হয়তো তার গুপ্তধনই তাকে এই অদ্ভুত দেশে টেনে এনেছে, এক চোরের সঙ্গে তার দেখা করিয়ে দিয়েছে এবং 1 পয়সা খরচ না করেই তার ভেড়ার পালকে দ্বিগুণ করে দিয়েছে। সে এখন নিজেকে নিয়ে গর্বিত।
সে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখেছে, কিভাবে ক্রিস্টালের ব্যবসা করতে হয়, কোনো শব্দ ছাড়াই কিভাবে কথা বলা যায় এবং কিভাবে শুভ অশুভ লক্ষণ চিনতে পারা যায়। এক বিকেলে সে পাহাড়ের উপর একটি লোককে বসে থাকতে দেখল। এত উপরে ওঠার পর ক্লান্তি দূর করতে কিছু একটা পান করতে চাইছিল সে, কিন্তু ভালো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। তিনি এ নিয়ে সে অভিযোগ করছিলেন। শুভ অশুভ ইঙ্গিতে অভ্যস্ত ছেলেটা বিষয়টি ব্যবসায়ীর নজরে আনল। আচ্ছা, যারা পাহাড়ে চড়ে তাদের জন্য আমরা একটা চায়ের স্টল দিতে পারি না? আশেপাশে চায়ের স্টল আছে অনেক, ব্যবসায়ী জবাব দিলেন, কিন্তু আমরা ক্রিস্টাল গ্লাসে চা বিক্রি করতে পারি। লোকজন চা উপভোগ করে কিছু গ্লাস কিনেও নিতে পারে। আমি শুনেছি মানুষকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে যে জিনিসটি, তা হল সৌন্দর্য। ব্যবসায়ী লোকটি কোনো জবাব দিলেন না, তবে ওই বিকেলেই নামাজ শেষে দোকান বন্ধ করে তিনি ছেলেটিকে তার পাশে বসতে বললেন। ছেলেটির সঙ্গে তিনি হুক্কা টানলেন, আরবদের ব্যবহার করা অদ্ভুত পাইপের এই হুক্কা। তুমি আসলে কি চাচ্ছ? ব্যবসায়ী জানতে চাইলেন। আমি অনেক আগেই আপনাকে বলেছি, আমার ভেড়ার পাল আবার কিনতে চাই, আর তা করার জন্য আমাকে টাকা আয় করতে হবে। ব্যবসায়ী নতুন কিছু কয়লা দিলেন হুক্কায়, তারপর গভীর টান দিলেন। আমি ৩০ বছর ধরে এই দোকানটা চালাচ্ছি। আমি ক্রিস্টালের ভালো মন্দ বুঝি। যদি কোনো কিছু জানার ইচ্ছা জাগে তবে সেটা কেবল ক্রিস্টাল নিয়েই। আমি এর নানা মাত্রা জানি, কিভাবে কি হয় সেটাও জানি। আমরা ক্রিস্টালে চা পরিবেশন করলে দোকানটি বড় হবে, আর তখন আমার জীবনযাত্রাও বদলাতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি ভালো নয়? আমি তো এখনকার অবস্থাতেই অভ্যস্ত হয়ে গেছি। আর তুমি আসার আগে আমি ভাবতাম আমার বন্ধুরা চলে গেছে, অথচ একই স্থানে থেকে আমি কত সময় অপচয় করলাম। যারা গেছে তারা হয় দেউলিয়া হয়ে গেছে, কিংবা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় পৌঁছেছে। বিষয়টি আমাকে খুবই বিষণ্ণ করত। এখন আমি দেখতে পাচ্ছি বিষয়টি খুব একটা খারাপ নয়। দোকানটি আমি যেমন আকারে দেখতে চেয়েছিলাম এখন সেটি ঠিক তেমন অবস্থায় আছে। আমি আর কোনো পরিবর্তন চাই না, কারণ পরিবর্তনের সঙ্গে কিভাবে খাপ খাওয়াতে হয় তা আমি জানি না। আমি আমার অবস্থায় চলতে অভ্যস্ত হয়ে পড়েছি। কি বলতে হবে ছেলেটি বুঝতে পারছিল না। বৃদ্ধ লোকটি বলতে থাকলেন, তুমি আসলেই আমার কাছে এক রহমত। আজ আমি এমন কিছু বুঝতে পেরেছি যা আগে খেয়াল করিনি। কোনো রহমত অগ্রাহ্য করা হলে তা অভিশাপে পরিণত হয়। আমি জীবনে আর কিছুই চাইনি, কিন্তু আমার কাছে পুরোপুরি অজানা হয়ে থাকা সম্পদের দিকে, দিগন্তের দিকে তাকাতে তুমি আমাকে বাধ্য করেছ। এখন আমি সেগুলো দেখছি, আর এখন আমি দেখতে পাচ্ছি আমার সম্ভাবনা কত বিশাল। তোমার এখানে আসার আগে আমার সত্যিকারের অবস্থা থেকে অনেক বেশি খারাপ মনে করতাম, কারণ আমার পারা উচিত কাজগুলো আমি জানলেও সেগুলো করতে চাইতাম না। তারিফার বেকারি দোকানের মালিককে কিছু বলা থেকে বিরত থেকে ভালোই করেছি, ছেলেটি মনে মনে বলল। তারা আরও কিছু সময় পাইপে তামাক টানলেন। সূর্য তখন ডুবছিল। দুজনেই কথা বলছিলেন আরবিতে। এই ভাষায় কথা বলতে পেরে ছেলেটি গর্ব অনুভব করছিল। এমন এক সময় ছিল যখন সে ভাবত দুনিয়া সম্পর্কে যা কিছু জানা দরকার সবই তার ভেড়া তাকে শেখাতে পারে, কিন্তু ভেড়া তো তাকে কখনো আরবি শেখাতে পারেনি। দুনিয়াতে সম্ভবত আরও অনেক কিছু আছে যেগুলো ভেড়া আমাকে শেখাতে পারে না। বৃদ্ধ ব্যবসায়ীর কথা বিবেচনা করে ভাবল ছেলেটা। ভেড়ার পাল আসলে সবসময় যা করে সেটি হলো খাবার আর পানির খোঁজ করে। তবে মনে হয় তারা আসলে আমাকে কিছুই শেখায়নি, বরং আমি তাদের কাছ থেকে শিখেছি। মাকতুব, ব্যবসায়ী বললেন অবশেষে। এর মানে কি? এটা জানতে হলে তোমাকে আরবে জন্মাতে হবে, তবে তোমাদের ভাষায় বললে বলা যায় নিয়তি। তারপর তিনি হুক্কার কয়লা নিভিয়ে ছেলেটিকে বললেন সে ক্রিস্টাল গ্লাসে চা বিক্রির কাজ শুরু করতে পারে। অনেক সময় নদীর পানি রোখার সত্যি আর কোনো উপায় থাকে না। লোকজন পাহাড়ে উঠল।
যখন একেবারে শীর্ষে উঠল তখন তারা সবাই খুবই পরিশ্রান্ত। তখনই তারা একটি ক্রিস্টাল দোকানে ক্লান্তি নিবারক মিন্ট চা দেখতে পেল। তারা চা পান করতে চাইল। তাদের চা পরিবেশন করা হলো সুন্দর ক্রিস্টাল গ্লাসে। ক্রিস্টাল গ্লাসে চা? আমার স্ত্রী তো এমন কিছু কল্পনাও করেনি, তাদের একজন বললেন। তিনি কিছু ক্রিস্টাল কিনে নিলেন। সেই রাতে তার কয়েকজন অতিথি আপ্যায়ন করার কথা রয়েছে। এমন সুন্দর গ্লাসে চা পরিবেশন করা হলে তারা তো মুগ্ধ হয়ে যাবে। আরেকজন বললেন, ক্রিস্টালে চা পান করা হলে সবসময় আরও মজাদার হয়, কারণ এতে সুগন্ধ থেকে যায়। তৃতীয়জন বললেন, ক্রিস্টাল গ্লাসে জাদুকরী শক্তি থাকায় প্রাচ্যে এ ধরনের পাত্রে চা পানের রেওয়াজ আছে। অল্প সময়ের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ল। অনেক লোক দোকানটি দেখতে পাহাড়ে উঠল। সেখানে তখন অনেক পুরনো একটি ব্যবসায়ী নতুন কিছুর আমদানি ঘটেছে। ক্রিস্টাল গ্লাসে চা বিক্রির জন্যে আরও কিছু দোকান খোলা হয়ে গেল, কিন্তু সেগুলোর কোনোটি পাহাড়ের ওপরে ছিল না। ফলে তাদের ব্যবসা হল সামান্যই। শেষ পর্যন্ত ব্যবসায়ীকে আরও 2 জন কর্মী নিয়োগ করতে হল। তিনি ক্রিস্টালের পাশাপাশি বিপুল পরিমাণ চাও আমদানি করতে লাগলেন। নতুন কিছু পাওয়ার ব্যাকুলতায় নারী পুরুষ তার দোকানে ভিড় করতে লাগল। আর এভাবেই মাসগুলো কেটে গেল। ছেলেটা ভোর হওয়ার আগে জেগেছিল। আফ্রিকা মহাদেশে সে প্রথম পা রেখেছিল আজ থেকে 11 মাস 9 দিন আগে। সে আরবি ঐতিহ্যের বিশেষ সাদা লিনেনের পোশাক পরেছিল। এই দিনটার জন্যেই এই পোশাক বিশেষভাবে কিনেছিল সে। সে তার মাথায় আবায়াও পরেছিল। মাথা থেকে এই কাপড়টি যাতে সরে না যায় সেজন্য উটের চামড়া দিয়ে তৈরি একটি চাকতি তাতে লাগানো ছিল। নতুন চটিও পরেছিল। নীরবে সিঁড়িতে নেমে এলো। নগরী তখন ঘুমাচ্ছে। নিজেই স্যান্ডউইচ বানিয়ে খেল। ক্রিস্টাল গ্লাসে পান করল গরম চা। রোদ লাগা দরজার সামনে বসে হুঁকায় টান দিতে শুরু করল। তামাক পান করছিল নীরবে। কিছুই ভাবছিল না। শুনছিল মরুভূমির ঘ্রাণ বয়ে আনা বাতাসের শব্দ। ধূমপান শেষ হলে সে তার একটি পকেটে হাত দিল। কয়েক মুহূর্ত সেভাবেই থাকল। ভাবছিল কি উঠে আসে হাতে। পাওয়া গেল 1 বান্ডিল কড়কড়ে নোট। এই টাকা দিয়ে 120টি ভেড়া, ফেরার টিকিট, আফ্রিকা দেশ থেকে তার দেশে পণ্য আমদানির লাইসেন্স কেনা সম্ভব। সে ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল ব্যবসায়ীর ঘুম থেকে জেগে উঠে দোকান খোলার। তারপর তারা আরেক দফা চা পানের আয়োজন করতে লাগলেন। আমি আজ চলে যাচ্ছি, ছেলেটি বলল। আমার ভেড়া কেনার জন্য যত টাকা দরকার ছিল তা হয়ে গেছে, আর মক্কায় যাওয়ার জন্য দরকারি টাকাও আপনার এখন আছে। বৃদ্ধ লোকটি কিছুই বললেন না। ছেলেটি জানতে চাইল, আপনি কি আমাকে দোয়া করবেন? আপনি আমাকে সাহায্য করেছেন। লোকটি তখনও চা বানাচ্ছিলেন, কিছুই বললেন না। তারপর ছেলেটির দিকে ফিরলেন। তোমার জন্য আমার গর্ব হয়, তিনি বললেন। তুমি আমার ক্রিস্টাল দোকানে নতুন অনুভূতি নিয়ে এসেছ। তবে তুমি জানো আমি মক্কায় যাচ্ছি না। ঠিক একইভাবে জানো তুমিও ভেড়ার পাল কিনতে যাচ্ছ না। ছেলেটি চমকে জানতে চাইল, একথা আপনাকে কে বলল? মাকতুব, বৃদ্ধ ক্রিস্টাল ব্যবসায়ী বললেন। তারপর তিনি ছেলেটিকে দোয়া করে দিলেন। ছেলেটি তার ঘরে গিয়ে তার মালপত্র গোছগাছ শুরু করল। 3টি বস্তা ভরে গেল। ঘর ছাড়ার সময় এক কোনায় তার রাখালি আমলের পুরনো ঝোলাটি দেখতে পেল। দলা পাকিয়ে আছে। অনেকদিন এর কথা তার মনেই আসেনি। সে ঝোলা থেকে তার জ্যাকেটটি বের করল। ভাবল রাস্তায় কাউকে দিয়ে দেবে। তখনই মেঝেতে 2টি পাথর পড়ল, উরিম আর থুমিম। আর তাতেই বুড়ো রাজার কথা মনে পড়ল ছেলেটির। চমকে গেল ভেবে কতদিন লোকটির কথা তার মনে আসেনি। প্রায় 1 বছর সে বিরামহীনভাবে কাজ করেছে। তার একমাত্র ভাবনা ছিল যথেষ্ট টাকা নিয়ে গর্বের সঙ্গে স্পেনে ফেরা। কখনো স্বপ্ন দেখা বন্ধ করো না, বুড়ো রাজা বলেছিলেন। শুভ অশুভ ইঙ্গিত মেনে চলো। ছেলেটা উরিম আর থুমিম কুড়িয়ে নিল। কাছেই বুড়ো রাজা আছেন,
এমন এক অদ্ভুত সেন্সেশন আবারও ভর করল তাকে। সে 1 বছর কঠোর পরিশ্রম করেছে, লক্ষণ বলছে এখনই যাওয়ার সময়। আমি আগে যা করতাম ঠিক সেখানেই ফিরে যাচ্ছি, ছেলেটা ভাবল। অবশ্য যদিও ভেড়ারা আমাকে আরবি শেখাতে পারেনি, তবে ভেড়ারা তাকে আরও গুরুত্বপূর্ণ কিছু শিখিয়েছে। পৃথিবীতে একটি ভাষা আছে, এই ভাষা সবাই বুঝতে পারে। দোকানের অবস্থা ভালো করার পুরোটা সময় সে এই ভাষাই ব্যবহার করেছে। এটি উদ্যমের ভাষা। এর সাথে থাকে ভালোবাসা আর উদ্দেশ্যের সাথে কিছু অর্জনের স্বপ্ন। এটি বিশ্বাস আর কাঙ্ক্ষিত বস্তু অনুসন্ধানের অংশ। তানজিয়ার এখন তার কাছে নতুন কোনো নগরী নয়। তার মনে হল এই স্থানটি যখন সে জয় করতে পেরেছে, সে বিশ্বও জয় করতে পারবে। তুমি যখন কিছু চাইবে তখন তা পেতে পুরো মহাবিশ্ব তোমাকে একযোগে এগিয়ে আসবে, বলেছিলেন বুড়ো রাজা। বুড়ো রাজা কিন্তু চুরি হওয়া কিংবা সীমাহীন মরুভূমি সম্পর্কে কিছু বলেননি। ওইসব লোকের কথাও বলেননি যারা তাদের স্বপ্ন সম্পর্কে জানে কিন্তু পূরণ করতে চায় না। বুড়ো রাজা তাকে বলেননি পিরামিড স্রেফ পাথরের স্তূপ, কিংবা এটি যে কেউ তার বাড়ির উঠানেই বানাতে পারে। আর তিনি এ কথাও বলতে ভুলে গিয়েছিলেন যে তোমার কাছে যখন আগের চেয়েও বড় ভেড়ার পাল কেনার মতো টাকা হবে, তখন তোমার উচিত তা কেনা। ছেলেটা তার ঝোলা কুড়িয়ে অন্যান্য জিনিসের সঙ্গে রেখে দিল। সে সিঁড়ি দিয়ে নিচে নামল। দেখতে পেল এক বিদেশি দম্পতি ব্যবসায়ীর দোকানে অপেক্ষা করছে। অন্য 2 ক্রেতা দোকানের কাছে হেঁটে হেঁটে ক্রিস্টালের গ্লাসে চা পান করছে। সকালে সাধারণত যে ধরনের ভিড় থাকে, এখন তার চেয়ে বেশি দেখা যাচ্ছে। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে প্রথমবারের মতো দেখল বৃদ্ধ ব্যবসায়ীর চুল একেবারে বুড়ো রাজার চুলের মতো। তানজিয়ারে তার প্রথম দিনে মিষ্টান্ন বিক্রেতার হাসির কথা মনে পড়ল তার। তার কাছে খাওয়ার কিছুই ছিল না, যাওয়ার মতো জায়গাও ছিল না। ওই হাসিও বুড়ো রাজার হাসির মতো। বিষয়টি মোটামুটিভাবে এমন যেন তিনি এখানে ছিলেন এবং তার চিহ্ন রেখে গেছেন, সে ভাবল। অথচ এইসব লোকের কারোরই বুড়ো রাজার সঙ্গে দেখা হয়নি। বিষয়টি অন্যভাবে বলা যায়, তিনি বলেছিলেন, যারা তাদের নিয়তিকে ধরার চেষ্টা করে তিনি তাদের সব সময় সাহায্য করার জন্য হাজির হন। সে ক্রিস্টাল ব্যবসায়ীকে কিছু না বলে বিদায় নিল। সেখানে থাকা অন্য লোকজনের সামনে কাঁদতে চাইল না। সে স্থানটি এবং ভালো ভালো যা কিছু শিখেছে সব হারাতে চলেছে। তারপরেও সে এখন নিজের ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী। তার মনে হল সে এখন বিশ্ব জয় করতে পারবে। আমি কিন্তু আমার পরিচিত মাঠেই ফিরে যাচ্ছি। এখন থেকে আবার আমার ভেড়ার পালের যত্ন নেব, সে জোর দিয়ে মনে মনে বলল। তবে এই সিদ্ধান্ত তার নিজেরই পছন্দ হল না। সে একটি পুরো বছর তার একমাত্র স্বপ্নকে সত্যি পরিণত করার জন্য কাজ করেছে, অথচ এখন সেই স্বপ্নই মিনিটে মিনিটে আগের চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর কারণ হয়তো এটি তার আসল স্বপ্ন নয়, কে জানে। হয়তো ক্রিস্টাল ব্যবসায়ীর মতো হওয়াই অনেক ভালো। তার মতো কখনো মক্কায় না যাওয়া, কেবল সেখানে যাওয়ার কথা ভেবে জীবন কাটিয়ে দেওয়া, সে ভাবল। আবার নিজেকে বোঝাতে চাইল, তবে তার হাতে ধরা ছিল উরিম আর থুমিম। পাথর দুটি তার মধ্যে বুড়ো রাজার শক্তি আর ইচ্ছা সঞ্চারিত করছিল। এইসব ভাবতে ভাবতে এখানে আসার প্রথম দিন সে যে বারে ঢুকেছিল সেখানেই প্রবেশ করল। কাকতালীয় ঘটনা নাকি শুভ অশুভ ইঙ্গিত, সে চমকে গিয়ে ভাবল। আজ বারে ওই চোর নেই। মালিক তার জন্য 1 কাপ চা নিয়ে এলো। আমি সবসময়ই আমার রাখাল জীবনে ফিরে যেতে পারি, ভাবল ছেলেটা। ভেড়াদের কিভাবে যত্ন নিতে হয় আমি তা শিখেছি, কাজটি এখনো ভুলিনি। কিন্তু মিশরের পিরামিডে যাওয়ার সুযোগ আমি আর কখনো পাব না। বুড়ো লোকটি সোনার বক্ষবন্ধনী পড়েছিলেন। তিনি আমার অতীত জানতেন। তিনি ছিলেন আসলেই রাজা, জ্ঞানী রাজা। আন্দালুসিয়ার পাহাড় মাত্র 2 ঘন্টার পথ, কিন্তু তার আর পিরামিডের মধ্যে রয়েছে একটি পুরো মরুভূমি।
অবশ্য পরিস্থিতি অন্যভাবে ভাববার কথা মনে পড়ল ছেলেটির। সে আসলে তার গুপ্তধনের 2 ঘণ্টা কাছে চলে এসেছে। তবে 2 ঘণ্টা যে আসলে বড় হয়ে পুরো 1 বছরই হয়ে গেছে, সেটা কোনো ব্যাপারই নয়। আমি জানি কেন আমি আমার ভেড়ার পালের কাছে ফিরে যেতে চাই, সে ভাবল। আমি ভেড়া বুঝি, তারা কোনো সমস্যা নয়, তারা ভালো বন্ধু হতে পারে। অন্যদিকে মরুভূমি বন্ধু হতে পারে কিনা তা আমি জানি না। আর এই মরুভূমিতেই আমাকে আমার সম্পদ খুঁজতে হবে। আমি খুঁজে না পেলে যে কোনো সময় বাড়ি ফিরে যেতে পারি। শেষ কথা হলো, আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, প্রয়োজনীয় সময়ও আছে। তবে কেন বের হব না? হঠাৎ করে প্রবল আনন্দ অনুভব করল সে। রাখাল সে হতে পারে চাইলেই, সে আবার যে কোনো সময় ক্রিস্টাল সেলসম্যান হতে পারে। দুনিয়ায় হয়তো আরও গুপ্তধন থাকতে পারে, কিন্তু তার একটি স্বপ্ন আছে। তার দেখা হয়েছিল এক রাজার সঙ্গে। এমনটি আর কারো সাথেই ঘটেনি। বার থেকে বের হওয়ার সময় ছেলেটা পরিকল্পনা করে ফেলল। ক্রিস্টাল ব্যবসায়ীকে যে লোক ক্রিস্টাল সরবরাহ করত তার কথা মনে পড়ল। ওই লোক কাফেলার সঙ্গে মরুভূমি পাড়ি দিয়ে ক্রিস্টাল আমদানি করত। ছেলেটার হাতে তখন উরিম আর থুমিম। এই পাথর দুটির কারণে সে আবার তার গুপ্তধনের পথে ফিরে এলো। যখন কেউ তার স্বপ্নের দিকে এগিয়ে চলে, আমি সবসময় তার সাথে থাকি, বলেছিলেন বুড়ো রাজা। এই জন্য যা করতে হবে তা হলো ওই সরবরাহকারীর গুদামে গিয়ে খোঁজ করা। সেখানে গিয়ে তাকে জানতে হবে পিরামিড কি আসলেই ওই দূরের পথে। ইংরেজ ভদ্রলোকটি যেখানে এক বেঞ্চে বসেছিলেন, পশু, ঘাম আর ধুলার গন্ধে স্থানটি একাকার হয়ে গিয়েছিল। জায়গাটির কিছু অংশ ছিল গুদাম, কিছু অংশ ছিল খোঁয়াড়। আমি কখনো এই ধরনের জায়গায় আসার কথা চিন্তাও করিনি। একটি রসায়ন শাস্ত্রের জার্নালের পাতা উল্টাতে উল্টাতে তিনি ভাবছিলেন, 10 বছর বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে এখন আমি এই খোঁয়াড়ে। কিন্তু না এসে তার কোনো উপায় ছিল না। তিনি শুভ অশুভ ইঙ্গিতে বিশ্বাস করেন। তার পুরো জীবন এবং গবেষণার লক্ষ্য ছিল মহাবিশ্বের একমাত্র প্রকৃত ভাষা খুঁজে পাওয়া। প্রথমে তিনি গবেষণা করেছেন এসপেরান্টো, কৃত্রিম আন্তর্জাতিক ভাষা নিয়ে, তারপর বিশ্বের ধর্মগুলো নিয়ে। আর এখন তিনি গবেষণায় মেতে আছেন রসায়নে। তিনি এসপারেন্টো ভাষায় কথা বলতে পারেন, প্রধান প্রধান ধর্মগুলো জানেন খুব ভালোভাবে, কিন্তু এখনও তিনি আলকেমিস্ট হতে পারেননি। তিনি গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের জট খুলেছেন, কিন্তু গবেষণায় তাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে, তারপর দৃশ্যত আর কোনো পথ দেখা যাচ্ছে না। কোনো আলকেমিস্টের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আলকেমিস্টরা আশ্চর্য মানুষ। তারা কেবল নিজেদের নিয়েই ভাবেন, কাউকেই বলতে গেলে সাহায্য করেন না। কে জানে, হয়তো তারা তাদের সেরা সৃষ্টি তথা পরশ পাথর আবিষ্কারই করতে পারেননি। এই কারণেই তারা নিজেদের লোকচক্ষুর অগোচরে রেখেছেন। পরশ পাথরের খোঁজ করতে গিয়ে তিনি এরই মধ্যে বাবার রেখে যাওয়া সম্পত্তি প্রায় শেষ করে ফেলেছেন। বিশ্বের সেরা সেরা লাইব্রেরিও চষে ফেলেছেন। আলকেমির ওপর বিরলতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব বই তিনি কিনেছেন। একবার তিনি পড়েছিলেন, অনেক বছর আগে এক বিখ্যাত আরব আলকেমিস্ট ইউরোপ গিয়েছিলেন। বলা হয়ে থাকে তার বয়স ছিল 200 বছরের বেশি। তিনি পরশ পাথর আর আবে হায়াত আবিষ্কার করেছিলেন বলেও জনশ্রুতি রয়েছে। এই কাহিনী পড়ে ইংরেজ ভদ্রলোক মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তবে এটিকে গালগল্পের চেয়ে বেশি কিছু ভাবেননি। তার চিন্তার মোড় ঘুরে যায় মরুভূমিতে প্রত্নতাত্ত্বিক অভিযান চালিয়ে দেশে ফেরা তার এক বন্ধুর কথায়। তিনি তাকে ব্যতিক্রমী শক্তির অধিকারী এক আরব লোকের সন্ধান দিয়েছিলেন। তিনি বাস করেন আল-ফেয়ুম মরুদ্যানে, তার বন্ধু বলেছিলেন। সবাই বলে তার বয়স 200 বছর। তিনি যে কোনো ধাতুকে সোনায় রূপান্তর করতে পারেন। ইংরেজ ভদ্রলোকটি তার উত্তেজনা গোপন করতে পারেননি। তিনি তার পূর্ব নির্ধারিত সব কর্মসূচি বাতিল করে নিজের গুরুত্বপূর্ণ সব বইপত্র জড়ো করে রওনা হয়ে গেলেন।
এখন তিনি এখানে ধুলাময় দুর্গন্ধে ভরা গুদাম ঘরে বসে আছেন। বাইরে একটি বিশাল কাফেলা সাহারা পাড়ি দেবার আয়োজন করছে। এটির আলফেয়ুম দিয়ে যাবে বলে কথা রয়েছে। আমি যাচ্ছি ওই শালার আলকেমিস্টকে খুঁজতে, ইংরেজ ভদ্রলোকটি ভাবছিলেন, আর তাতে পশুগুলোর ভয়াবহ গন্ধ কিছুটা সহনীয় হল। এক তরুণ আরব বোঝা নিয়ে সেখানে এলো, তাকে সালাম দিল। আপনি কোথায় যাবেন? তরুণ আরব জানতে চাইল। আমি মরুভূমিতে যাচ্ছি। লোকটি জবাব দিয়ে আবার পড়ায় মন দিলেন। তিনি এখন ফালতু কথা বলতে চান না। বছরের পর বছর ধরে তিনি যা শিখেছেন এখন সেসব ঝালিয়ে নেওয়া দরকার। আলকেমিস্ট নিশ্চয়ই তাকে পরীক্ষা করবেন। তরুণ আরব একটি বই বের করে পড়তে শুরু করল। বইটি স্প্যানিশে লেখা। ভালো তো, ভাবলেন ইংরেজ ভদ্রলোক। তিনি আরবির চেয়ে স্প্যানিশ ভালো পারেন। আর এই ছেলেটাও যদি আলফেয়ুম যায়, তবে ফুরসত পেলে কথা বলার মতো কাউকে পাওয়া যাবে। আশ্চর্য তো, ছেলেটি বলল। সে আরেকবার বইটির শুরুতে থাকা কবর দেওয়ার দৃশ্যটি পড়ার চেষ্টা করছিল। আমি 2 বছর ধরে এই বই পড়ার চেষ্টা করেছি, কিন্তু কখনোই কয়েক পৃষ্ঠার বেশি যেতেই পারিনি। এখন তো কোনো রাজা এসে বাধা দিচ্ছে না, কিন্তু তবুও পড়া এগুচ্ছে না। সে যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে এখনও তার মধ্যে সংশয় রয়ে গেছে। তবে একটি বিষয় সে বুঝতে পেরেছে, সিদ্ধান্ত নেওয়া হলো কাজ শুরু করা মাত্র। কেউ যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সত্যি সত্যি সে যেন প্রবল স্রোতে ঝাঁপ দিল। সেই স্রোত তাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যা সে সিদ্ধান্ত নেওয়ার সময় কল্পনাও করতে পারেনি। আমি যখন গুপ্তধন খোঁজার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন মনেও হয়নি এটা আমাকে ক্রিস্টাল শপে কাজ করার দিকে নিয়ে যাবে, সে ভাবল। আর এই কাফেলায় যোগ দেওয়া হয়তো আমার সিদ্ধান্ত, কিন্তু এটা যেখানে যাচ্ছে সেখানে যাওয়া আমার কাছে রহস্যময় মনে হতে পারে। ইংরেজ ভদ্রলোক কাছেই ছিলেন, বই পড়ছেন। তিনি মনে হচ্ছে মিশুক প্রকৃতির নন। ছেলেটি যখন সেখানে প্রবেশ করেছিল তখন তিনি বিরক্তি ভরে তাকিয়েছিলেন, অথচ তারা বন্ধুও হতে পারত। কিন্তু ভদ্রলোক তো কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বই বন্ধ করল ছেলেটা। তার মনে হলো সে এমন কিছু করতে চায় না যাতে এই ইংরেজ ভদ্রলোকের মতো অমিশুক মনে হয় তাকে। সে তার পকেট থেকে উরিম আর থুমিম বের করল, তারপর ওই দুটি নিয়ে খেলতে শুরু করল। ভদ্রলোক চিৎকার করে বলে উঠলেন, উরিম আর থুমিম? ছেলেটার চোখের পলকে পাথর দুটি তার পকেটে চালান করে দিল। এগুলো বিক্রির জন্য নয়, সে বলল। এগুলো তেমন দামি নয়, ইংরেজ ভদ্রলোকের জবাব দিলেন। এগুলো স্রেফ রক ক্রিস্টাল থেকে তৈরি। পৃথিবীর বুকে এই ধরনের কোটি কোটি রক ক্রিস্টাল আছে, কিন্তু যারা এইসব জিনিস চেনে তারা জানে এগুলোকে বলে উরিম আর থুমিম। আমি জানতাম না এগুলো দুনিয়ার এই অংশেও আছে। এগুলো আমাকে উপহার দিয়েছিলেন এক রাজা, ছেলেটি বলল। ভদ্রলোক জবাব দিলেন না, বরং নিজের পকেটে হাত দিলেন, বের করলেন দুটি পাথর। এই দুটিও ছেলেটার কাছে থাকা পাথরের মতোই। তুমি কি কোনো রাজার কথা বলেছিলে? তিনি জানতে চাইলেন। আমার অনুমান আপনি বিশ্বাস করবেন না যে আমার মতো এক রাখালের সঙ্গে কোনো রাজা কথা বলতে পারেন, সে বলল। এখন সে চাইছিল কথা বন্ধ করে দিতে। মোটেই না, এই রাখালরাই তো প্রথম একজন রাজাকে শনাক্ত করেছিল যখন বাকি দুনিয়া তাকে স্বীকার করতে অস্বীকার করেছিল। তাই রাজারা রাখালদের সঙ্গে কথা বলবেন তাতে অবাক হওয়ার কি আছে? তিনি বলে চললেন। তবে তার ভয় ছিল তিনি যা বলছেন ছেলেটা হয়তো তা বুঝতে পারবে না। বিষয়টি আসলে আছে বাইবেলে। এই বইই আমাকে উরিম আর থুমিম সম্পর্কে ধারণা দিয়েছে। এই পাথরই কেবল ঈশ্বরের অনুমোদিত ভবিষ্যৎ কথন করতে পারে। পাদ্রীরা সোনার বর্মে করে এগুলো বহন করেন। গুদাম ঘরে আসতে পেরে ছেলেটি হঠাৎ করে খুশি হয়ে গেল। হয়তো এটি কোনো শুভ অশুভ লক্ষণ, ইংরেজ ভদ্রলোক বললেন কিছুটা উচ্চস্বরে। আপনাকে শুভ অশুভ লক্ষণ সম্পর্কে কে বলেছে? ছেলেটি এখন আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে। জীবনের সবকিছুই একটি শুভ অশুভ লক্ষণ, বললেন ইংরেজ ভদ্রলোক।
তিনি এখন তার জার্নাল পড়া বন্ধ করে দিয়েছেন। সবাই বোঝে এমন একটি সার্বজনীন ভাষা ছিল, এখন ভাষাটি হারিয়ে গেছে। আমি সেই সার্বজনীন ভাষাও খুঁজছি। এই কারণে আমি এখানে এসেছি। আমাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যিনি সেই সার্বজনীন ভাষা জানেন। তিনি হলেন আলকেমিস্ট। তাদের কথাবার্তায় বাধা পড়ল গুদাম ঘরের মালিকের আগমনে। ভাগ্য ভালো তোমাদের দুজনেরই, মোটা আরব লোকটি বললেন। আজই আলফেয়ুমে একটি কাফেলা যাত্রা করছে। কিন্তু আমি তো মিশরে যাচ্ছি, ছেলেটা বলল। আলফেয়ুম তো মিশরেই, আরব লোকটি বললেন। তুমি কোন পদের আরব হে? শুভ লক্ষণ, আরব লোকটি চলে যাওয়ার পর বললেন ইংরেজ ভদ্রলোক। যদি পারি তো কেবল ভাগ্য আর কাকতালীয় ঘটনার শব্দ নিয়েই একটি বিশাল বিশ্বকোষ লিখে ফেলব। ওইসব শব্দ দিয়েই সার্বজনীন ভাষা লেখা হয়েছে। তিনি ছেলেটিকে বললেন তার হাতে থাকা উরিম আর থুমিম নিয়ে তার সঙ্গে দেখা হওয়ার মধ্যে কাকতালীয় কিছু নেই। তিনি ছেলেটার কাছে জানতে চাইলেন সেও কি আলকেমিস্টের খুঁজে বের হয়েছে। আমি গুপ্তধন খুঁজছি, ছেলেটি জবাব দিল। তবে বলে ফেলার জন্য সাথে সাথেই তার অনুশোচনা হল, কিন্তু ইংরেজ ভদ্রলোকের কাছে এর কোনো গুরুত্বই ধরা পড়ল না। একদিক থেকে আমিও তাই করছি, তিনি বললেন। কিন্তু আলকেমিস্ট কি সেটাই তো আমি জানি না, ছেলেটি বলল। ঠিক তখনই গুদাম ঘরের মালিক তাদেরকে বাইরে বের হতে বললেন। আমি এই কাফেলার নেতা, কালো চোখের এক দাড়িওয়ালা লোক বললেন। আমার সঙ্গে থাকা এই কাফেলার প্রতিটি লোকের জীবন আর মরণের মালিক আমি। মরুভূমি আসলে এক খেয়ালি নারী, অনেক সময় সে মানুষকে পাগল বানিয়ে দেয়। সেখানে ছিল প্রায় 200 মানুষ, 400 উট, ঘোড়া, খচ্চর, পাখপাখালি। তাদের মধ্যে নারী আছে, শিশু আছে। পুরুষদের মধ্যে অনেকের কোমরে তরবারি, কাঁধে রাইফেল বাঁধা। ইংরেজ ভদ্রলোকের সাথে কয়েকটি সুটকেস ভর্তি বই। হট্টগোলে কারো কথাই কেউ শুনতে পারছে না। কি বলতে চান সেটি একেবারে সবাইকে বোঝানোর জন্যে নেতাকে কথাগুলো কয়েকবার বলতে হলো। এখানে নানা ধরনের লোকজন আছেন, প্রত্যেকেরই তার নিজ নিজ ঈশ্বর আছেন। তবে আমি যে একমাত্র ঈশ্বরের উপাসনা করি তিনি হলেন আল্লাহ। আমি তার নামে শপথ করছি, এই মরুভূমি আবারও পাড়ি দিতে সর্বাত্মক চেষ্টা করব। তবে আমি তোমাদের প্রত্যেককে নিজের বিশ্বাস করা ঈশ্বরের নামে শপথ করাতে চাই। যাই ঘটুক না কেন, তোমরা আমার হুকুম মেনে চলবে। মরুভূমিতে অবাধ্যতা মানে মৃত্যু। জনতার মধ্যে গুঞ্জন শোনা গেল। প্রত্যেকেই তার নিজ নিজ ঈশ্বরের নামে শপথ করল। ছেলেটা যীশু খ্রিস্টের নামে শপথ করল। ইংরেজ ভদ্রলোক কিছুই বললেন না। গুঞ্জন ধ্বনি স্বাভাবিক শপথ গ্রহণের চেয়ে অনেক বেশি স্থায়ী হল। নিরাপদে মরুভূমি পাড়ি দিতে সহায়তা পাওয়ার জন্যেও ঈশ্বরের কাছে প্রার্থনা করল লোকজন। বিগলে দীর্ঘ সুর শোনা গেল। সবাই বাহনে চড়ে বসল। ছেলেটা ও ইংরেজ ভদ্রলোক উট কিনেছেন, কোনো মতে তারা তাতে চড়ে বসলেন। ইংরেজ ভদ্রলোকের উটের পিঠে কয়েক বাক্স বই। উটটির কষ্টের জন্য ছেলেটির দুঃখ হল। কাকতালীয় বলে কিছু নেই, ইংরেজ লোকটি বললেন। গুদাম ঘরে যেখানে তাদের কথা বন্ধ হয়েছিল তিনি সেখান থেকেই শুরু করলেন। আমার এখানে থাকার কারণ হল, আমার এক বন্ধু এমন এক আরবের কথা শুনেছিল যে কাফেলা তখন চলতে শুরু করেছিল। ফলে ইংরেজ ভদ্রলোক কি বলছিলেন সেটা শোনা অসম্ভব হয়ে পড়ল। তারপরেও ছেলেটা বুঝতে পারল তিনি কি বলতে চাইছেন। একটির সাথে আরেকটিকে জুড়ে দেয় যে রহস্যময় শৃঙ্খল, সেই শৃঙ্খলটি তাকে রাখাল বানিয়েছে। তাকে দুবার স্বপ্নটি দেখিয়েছে, তাকে আফ্রিকার কাছাকাছি একটি শহরে নিয়ে এসেছে, এক রাজার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে, ক্রিস্টাল ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করার জন্যে তার সবকিছু চুরি করার ব্যবস্থা করে দিয়েছে। কেউ যখন তার নিয়তিকে পূরণ করার কাছাকাছি পৌঁছে, তখন নিয়তি আরও বেশি করে তার অস্তিত্বশীল হওয়ার সত্যিকারের কারণে পরিণত হয়, ছেলেটি ভাবল। কাফেলা পূর্ব দিকে চলছিল। তারা সকালে চলতে থাকে। সূর্য যখন মাথার উপর গনগনে রোদ ছড়ায় তখন যাত্রা বিরতি ঘটে। বিকেলে উঠে আবার চলা শুরু হয়।
ইংরেজ ভদ্রলোকের সঙ্গে ছেলেটার কথা বলার সুযোগ হয় কমই। তিনি প্রায় সবসময় বইপত্রে ডুবে থাকেন। ছেলেটা নীরবে মরুভূমি দিয়ে পশু আর মানুষের এগিয়ে যাওয়া দেখতে লাগল। তারা যাত্রা করার সময় যেমন ছিল, এখন সবকিছুই বদলে গেছে। তখন ছিল হইচই, চিৎকার, চেঁচামেচি, বিভ্রান্তি, শিশুরা কাঁদছিল, পশুগুলো ডাকছিল। এর সাথে মিশে গিয়েছিল গাইড আর সওদাগরদের উৎকণ্ঠিত আদেশ নিষেধ। কিন্তু মরুভূমিতে শব্দ আছে কেবল অবিনাশী বাতাসের আর ঘোড়া উটের খুরের। এমনকি গাইডরাও একে অপরের সঙ্গে কথা বলে খুবই কম। আমি অনেকবার এসব বালি অতিক্রম করেছি, এক উটচালক একদিন রাতে বলল। কিন্তু মরুভূমি এত বিশাল আর দিগন্তগুলো এত বিস্তৃত যে মানুষ অতি ক্ষুদ্র এগুলো ওই অনুভূতির সৃষ্টি করে। এই কারণেই নীরব থাকা দরকার। ছেলেটা অন্তর থেকে বুঝতে পারল উটচালক কি বলতে চাচ্ছে, যদিও সে আগে কখনোই মরুভূমিতে পা ফেলেনি। যখনই সাগর আগুন দেখত সে নীরব হয়ে যেত, তাদের প্রচণ্ড সহজাত শক্তিতে অভিভূত হয়ে পড়ত। আমি ভেড়ার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমি ক্রিস্টাল দোকান থেকে অনেক কিছু শিখেছি। সে ভাবল, আমি মরুভূমি থেকেও শিখতে পারি। প্রবীণ আর জ্ঞানীর মতো ভাবনা বলে মনে হল। বাতাস কখনো থামে না। ছেলেটির মনে পড়ল তারিফা দুর্গে তার বসে থাকার কথা। সেদিনও এমন বাতাস তার মুখে আছড়ে পড়েছিল, আর সেটি তাকে তার ভেড়ার উল ছাড়ানোর কথা মনে করিয়ে দিল। ভেড়াগুলো এখনও আন্দালুসিয়ার প্রান্তরগুলোতে খাবার আর পানি খুঁজে বেড়াচ্ছে, তারা যেমন করে সব সময়। ওগুলো আর আমার ভেড়া নয়, সে মনে মনে বলল। এ নিয়ে তার মধ্যে কোনো ধরনের স্মৃতিকাতরতার সৃষ্টি হল না। ওগুলো নিশ্চয়ই তাদের নতুন রাখালের কাছে আছে। সম্ভবত তারা আমার কথা ভুলেই গেছে। ভালোই, ভেড়ার মতো সৃষ্টিগুলো সবসময় সফর করতে থাকে, তারা চলতে জানে। সে দোকানির মেয়েটির কথা ভাবল। সে নিশ্চিত হয়তো মেয়েটির বিয়ে হয়ে গেছে, হয়তো কোনো বেকারি মালিক কিংবা কোনো রাখালের সঙ্গে তার বিয়ে হয়েছে, যে পড়তে পারে এবং তাকে দারুণ সব মজার মজার গল্প বলতে পারে। মজার গল্প কেবল সে একা বলতে পারে এমন নয়, তবে সে উটচালকের মন্তব্যের মর্মবাণী বুঝতে পারার নিজের সহজাত ক্ষমতায় উদ্দীপ্ত হল। হয়তো সে নিজেও অতীত ও বর্তমানের সব লোকের কাছে বোধগম্য সার্বজনীন ভাষা শিখতে শুরু করে দিয়েছে। তার মা বিষয়টিকে বোঝানোর জন্য বলতেন, যথার্থ অনুমান। ছেলেটি বুঝতে শুরু করল সহজাত ক্ষমতার মানে হল সত্যিকার অর্থেই জীবনের সার্বজনীন স্রোতে আত্মার অপ্রত্যাশিতভাবে প্লাবিত হওয়া। এই স্রোতেই সব মানুষের ইতিহাস মিশে থাকে। এখানে সব কিছু লেখা থাকে বলেই আমরা সব কিছু জানতে পারি। মাকতুব, ছেলেটি বলল। ক্রিস্টাল ব্যবসায়ীর কথা মনে পড়ল তার। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পাওলো কোয়েলহোর লেখা দি আলকেমিস্ট। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।